আশা করি শিক্ষার্থীরা তোমরা সবাই ভালো আছো এবং বাসায় আছো, মন দিয়ে পড়াশোনা করছো। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম কেপি কেসির মধ্যে সম্পর্ক, যেটা গাণিতিক প্রতিপাদনের সাহায্যে দেখিয়েছিলাম। তো আশা করি তোমরা গত ক্লাসের পড়া বা এর আগের পড়াগুলিও তোমরা বাসায় দেখছো। এর কারণ হচ্ছে পুরান পড়াটাকে নতুন করেই চিন্তা করতে হবে, কারণ ওই পড়াটাকে আমরা আবার কাজে লাগাচ্ছি। বিভিন্ন সময় আমাদের গাণিতিক বিশ্লেষণ হোক বা কোনো গাণিতিক সমস্যাবলী হোক বা যে কোনো ইকুয়েশন যদি আমাকে লাগে প্রমাণ করার জন্য বা দেখানোর জন্য, তাহলে সরাসরি আমাদেরকে ওই রিলেশনগুলি মনে রাখতে হয়। যেমন আমরা পড়িয়েছিলাম কেপি এর সম্পর্ক, কেপি ও কেসি এর সম্পর্ক প্রতিপাদন পড়িয়েছিলাম, ভরক্রিয়া সূত্রের সাহায্যে কেপি এর রাশিমালা প্রতিপাদন পড়িয়েছিলাম, ভরক্রিয়া সূত্রের সাহায্যে কেসি এর রাশিমালা প্রতিপাদন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আজকে আমি বোর্ডে গত ক্লাসের আলোকেই একটি কোশ্চেন তৈরি করেছি, সেটা হলো কেপি ও কেসির মধ্যে সম্পর্ক দেখাও। এক্ষেত্রে আমি 1 নম্বর বিক্রিয়াটা দিয়েছি হাইড্রোজেন প্লাস আয়োডিন বিক্রিয়া করে তৈরি করেছে দুটি হাইড্রোজেন আয়োডাইড। 2 নম্বর বিক্রিয়া দিয়েছি ফসফরাস পেন্টাক্লোরাইড, যেটা বিযোজিত হয়ে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন গ্যাস উৎপন্ন করে। 3 নম্বর বিক্রিয়াটি লক্ষ্য করো, নাইট্রোজেন হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে। তাহলে এই তিনটি বিক্রিয়ায় আমরা প্রতিপাদন ছাড়া যদি বলা হয় কেপি কেসি এর মধ্যে সম্পর্ক দেখাও, এটা এমন হতে পারে 1 এর 2 এর প্রশ্ন হতে পারে। তখন আমরা কিভাবে করব? আমরা সরাসরি বের করার জন্য আমাদের সূত্রটা এখানে আমরা প্রয়োগ করব। তো শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমি 1 নম্বর বিক্রিয়াটা দেখাচ্ছি। 1 নম্বর বিক্রিয়া, এটা সমাধান। আমরা জানি কেপি সমান কেসি আর টি ডেল্টা এন ইজ ইকুয়াল টু কেসি আর টি n2 মাইনাস n1। তো শিক্ষার্থীরা তোমাদের অবশ্যই আশা করি মনে আছে, ডেল্টা এন এর মান বের করার জন্য আমরা কি করব? n2 মাইনাস n1, অর্থাৎ উৎপাদের মোল সংখ্যা থেকে বিক্রিয়কের মোল সংখ্যা বিয়োগ করলে আমরা মোল সংখ্যার পরিবর্তনটা পেয়ে যাব। তাহলে লক্ষ্য করো, এখানে উৎপাদের মোল সংখ্যা n2, তোমরা লক্ষ্য করো উৎপাদে 2 অণু হাইড্রোজেন, তাহলে আমরা 2 লিখব। আর বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 1 = 2। তাহলে বিক্রিয়কের মোল সংখ্যা 1 + 1 কিভাবে হলো? এখানে একটা হাইড্রোজেন একটা আয়োডিন বিক্রিয়া করে দুইটি হাইড্রোজেন আয়োডাইড তৈরি করেছে। তাহলে আমরা n2 - n1 এর মানটা যদি এখানে বসাই, সুতরাং কেপি সমান কেসি আর টি n2 - n1 এর জায়গায় আমরা মান বসাই দেই কেসি আর টি 2 - 2। তাহলে লক্ষ্য করো কি দাঁড়াচ্ছে, ইকুয়াল টু বা কেপি সমান কেসি আর টু উপরে 0 সমান কেসি ইন্টু 1, সুতরাং কেপি সমান কেসি। তাহলে ইতিমধ্যে আমরা শিক্ষার্থীরা বুঝেছিলাম, বিক্রিয়ক এবং উৎপাদের মোল সংখ্যা যদি সমান হয় তাহলে ডেল্টা এন এর মান 0 হয়, তাহলে আমরা লিখতে পারি কেপি সমান কেসি। তাহলে তোমরা লক্ষ্য করো, যদি তোমাকে এটা এমসিকিউ এর মতো করে দেওয়া হয় অথবা জ্ঞানমূলক হিসাবে দেওয়া হয়, তখন তুমি কখনোই এটাকে প্রতিপাদন করবে না। তুমি প্রথমে লিখবে, আমরা জানি কেপি সমান কেসি আর টি, পাওয়ারটা থাকবে ডেল্টা এন। ডেল্টা এন মানে কি? n2 - n1। n2 কি গত ক্লাসে বলেছিলাম, n2 হচ্ছে উৎপাদের মোল সংখ্যা, n1টা কি? বিক্রিয়কের মোল সংখ্যা। তো শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো, 1 নম্বর বিক্রিয়াটিতে বিক্রিয়কের মোল সংখ্যা এবং উৎপাদের মোল সংখ্যা সমান, অর্থাৎ 1 অণু হাইড্রোজেন 1 অণু আয়োডিনের সাথে বিক্রিয়া করে 2 অণু হাইড্রোজেন আয়োডাইড তৈরি করে। এক্ষেত্রে উৎপাদের মোল সংখ্যা n2 সমান 2, বিক্রিয়কের মোল সংখ্যা আমরা 1 + 1 লিখব। এর কারণ হচ্ছে হাইড্রোজেন অণু একটি এবং আয়োডিন অণু একটি, তাহলে যোগ করে আমরা পাই 2। সুতরাং কেপি সমান কেসি আর টি n2 - n1, অর্থাৎ 2 - 2, 2 থেকে 2 চলে গেলে 0 হয়। আর টি এর উপরে পাওয়ারটা 0 হলে আমরা জানি সূচকের নিয়ম অনুযায়ী মান 1 হয়। সুতরাং কেপি সমান
কেসি। তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা সরাসরি বের করার জন্য সবসময় এই নিয়মটা অনুসরণ করব। প্রতিপাদন চাওয়া হলে আমরা গত ক্লাসে যে করেছিলাম সেভাবেই আমরা করব। এবার লক্ষ্য করো, আমি আরেকটা করে দিচ্ছি, সরাসরি করে ফেলতেছি, আমি আর ডিটেলস করব না। তোমরা একটু লক্ষ্য করো, আরেকটা তুমি বাসায় করবে। 2 নাম্বারটা দেখো, আমরা জানি কেপি সমান কেসি আরটি ডেল্টা। তাহলে আমরা এই বিক্রিয়াটার ক্ষেত্রে করি, PCl5 কে বিয়োজিত করলে পাবো PCl3 প্লাস ক্লোরিন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিক্রিয়ক এখানে একটি, উৎপাদ 1 যোগ 1 দুইটি। তাহলে এখানে আমরা সরাসরি লিখতে পারি কেসি আরটি, প্রোডাক্ট হচ্ছে দুইটি, 1 যোগ 1, তাহলে 2 বিয়োগ রিঅ্যাকট্যান্ট হচ্ছে একটি, সুতরাং কেসি আরটি উপরে 1। অতএব কেপি সমান কেসি আরটি 1। তাহলে আমরা এইভাবেই এই বিক্রিয়াগুলি দেখাবো। উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আমরা ডেল্টা এর মানটা বসাবো, বসালেই এটার অ্যান্সার হয়ে যাবে। তো এইভাবে 3 নাম্বারটা তোমরা বাসায় করবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাই আমরা নতুন আরেকটা কোশ্চেনে। দুই নাম্বার, বিয়োজন মাত্রা কি? 3 নাম্বার, বিয়োজন মাত্রা আলফা হলে নিম্নলিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর রাশিমালা প্রতিপাদন করো। বিক্রিয়াটি হচ্ছে PCl5 তৈরি করবে PCl3 প্লাস ক্লোরিন। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, বিয়োজন মাত্রা আলফা হলে, এটা থেকে আমরা বুঝতে পারছি বিয়োজন মাত্রা আলফা মানে হচ্ছে বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। এর আগে আমি লিখেছি, তোমরা এই কোশ্চেন দুটো একটু লিখে নাও। প্রথমে আমি লিখেছি বিয়োজন মাত্রা কি, 1 নম্বরের জন্য পরীক্ষায় আসে। তারপরে আমি লিখেছি বিয়োজন মাত্রা আলফা হলে, অর্থাৎ বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। বিয়োজন মাত্রা আলফা হলে নিম্নলিখিত বিক্রিয়াটির ক্ষেত্রে কেপি এর রাশিমালা প্রতিপাদন করে। তাহলে আমরা উদ্দীপকে যে বিক্রিয়াটি দিয়েছি বা প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইডকে দ্বিগুণিত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন পাওয়া যায়। শিক্ষার্থীরা লক্ষ্য করো, PCl3 অর্থাৎ ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে আমরা এই দুটা বিষয় নিয়ে এখন আমরা আলোচনা করি। তোমরা একটু লক্ষ্য করো, আলফা ইজ ইকুয়াল টু বিয়োজিত মোল সংখ্যা পদার্থের সামগ্রিক মোল সংখ্যা। শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমি বিয়োজন মাত্রাকে গাণিতিকভাবে একটা বিষয় দিয়ে উল্লেখ করেছি, সেটা হচ্ছে বিয়োজন মাত্রাকে আমরা আলফা দ্বারা প্রকাশ করেছি এবং উপরে আমরা লিখেছি বিয়োজিত মোল সংখ্যা ডিভাইডেড বাই পদার্থের সামগ্রিক মোল সংখ্যা। এই কথার অর্থ কি তোমরা একটু বুঝো। ধরো একটি পদার্থ 4% বিয়োজিত হয়, তোমাকে বলা হলো, এমসিকিউতেই দিল একটি পদার্থ 4% বিয়োজিত হয়, এর বিয়োজন মাত্রা বের করো। তাহলে তুমি কিভাবে করবে? আমরা জানি বিয়োজন মাত্রা আলফা ইজ ইকুয়াল টু পদার্থের সামগ্রিক মোল সংখ্যা, বা আমরা প্রয়োজনে বলতে পারি পদার্থের সামগ্রিক পরিমাণও বলতে পারি, আর উপরে লিখবো বিয়োজিত মোল সংখ্যা, অর্থাৎ টোটাল পরিমাণ থেকে যতটুকু বিয়োজিত হয়ে যাবে সেই পরিমাণটা আমরা উপরে লিখবো, আর পদার্থের মোট যে সংখ্যাটা সেটা নিচে লিখবো।
তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, যদি বলা হয় 4% বিয়োজিত হয়েছে, তাহলে তুমি সেক্ষেত্রে এটা কিভাবে বিয়োজন মাত্রা বের করবে? 4% দেখে আমরা বুঝতে পারছি টোটাল পরিমাণ হচ্ছে এখানে 100 ভাগ। 100 ভাগ থেকে 4 ভাগ বিয়োজিত হয়েছে। এই কথার অর্থ হলো বিয়োজিত মোল সংখ্যা হচ্ছে 4 আর পদার্থের সামগ্রিক মোল সংখ্যা হচ্ছে 100 ইকুয়াল টু 0.04। তাহলে আশা করি শিক্ষার্থীরা তোমরা বিষয়টি বুঝতে পেরেছো যে বিয়োজন মাত্রা একটি বিক্রিয়ায় যদি ঘটে এবং সেটা তুমি কিভাবে বের করবে সেই বিষয়টা আমরা পার্সেন্টেজ দিয়ে বের করেছি। তবে যদি এরকম হতো, তোমাকে বলতো যে একটি পদার্থের মধ্যে মোট মোল সংখ্যা হচ্ছে 25, বিয়োজিত হয়েছে 5 মোল, তাহলে তার বিয়োজন মাত্রা কত? তাহলে সেই ক্ষেত্রে তুমি কি লিখবে? পদার্থের সামগ্রিক মোল সংখ্যা 25, যেটা তুমি নিচে লিখবে, আর উপরে লিখবে 5, কারণ টোটাল 25 থেকে 5 ভাগ বা 5 ভাগ বিয়োজিত হয়েছে, তাহলে 25 ভাগের 5। এই ক্ষেত্রে বিয়োজন মাত্রা কত? তাহলে স্বাভাবিকভাবে আমরা বলতে পারবো 25 উপরে 5, 5 কে 25 দিয়ে ভাগ করলে আমরা যে পার্সেন্টেজটা পাবো সেটা হচ্ছে 20%। আমরা মুখে মুখে হিসাবটা করতে পারি। 25 ভাগের যদি 5 ভাগ বিয়োজিত হয় তাহলে 100 ভাগে হবে 20 ভাগ, তাহলে তার বিয়োজন মাত্রাকে আমরা 20% লিখতে পারি। তাহলে এভাবে আমরা বিয়োজন মাত্রা বের করব। পরের অংশটা খেয়াল করো শিক্ষার্থীরা, আমি একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন লিখেছি যেটা পরীক্ষাতে সচরাচর আসে এবং এই সূত্র ব্যবহার করে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করি। বিক্রিয়াটা আমি দিয়েছিলাম, উদ্দীপকের বিক্রিয়াটি ধরে নাও PCl5, এটি বিয়োজিত হয়ে PCl3 প্লাস ক্লোরিন, দ্যাট ইজ ফসফরাস পেন্টাক্লোরাইডকে বিয়োজিত করলে ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিন পাওয়া যায়। তবে এই অংশটা পরীক্ষাতে এভাবেও দেওয়া হয়, AB5 বিয়োজিত হয়ে AB3 প্লাস B2। সেই ক্ষেত্রে কেপি এর রাশিমালা প্রতিপাদনের ক্ষেত্রে মানের কোনো পরিবর্তন হবে না, শুধু উদ্দীপকটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে। অর্থাৎ PCl5 কে লেখা হয়েছে AB5, PCl3 কে লেখা হয়েছে AB3, Cl2 কে লেখা হয়েছে B2। বাকি কাজ আমরা স্বাভাবিক নিয়মেই করব। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা এই বিক্রিয়া থেকে কিভাবে কেপি এর মান বা রাশিমালা বের করব। তাহলে আমরা লিখতে পারি, প্রথমে আমি উত্তরটা লিখে দিচ্ছি পুরোপুরি, তোমরা লিখে রাখতে পারো। উদ্দীপকের বিক্রিয়াটি হলো, তো এটা একই, তো আমি PCl5 দিয়েই করি। PCl5 বিয়োজিত হয়ে PCl3 প্লাস ক্লোরিন। এখন আমাদেরকে যে কাজটা করতে বলেছে সেটা হচ্ছে কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে হবে। তাহলে এই বিক্রিয়াটির ক্ষেত্রে, অর্থাৎ এর ক্ষেত্রে কেপি আমরা আগেই বের করে রাখি, তারপরে আমরা কেপি এর রাশিমালাটা বের করব। এর ক্ষেত্রে কেপি সমান উপরে হবে পি। শিক্ষার্থীর আগের পড়াগুলি মনে করো, যেটা একটু আগে বলেছিলাম যে আগের ইকুয়েশন গুলো আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এবং সরাসরি সেগুলো প্রয়োগ করে আমরা গাণিতিক সমস্যাগুলি সমাধান করব। তাহলে কেপি সমান হবে প্রোডাক্টের আংশিক চাপের গুণফল, দ্যাট ইজ PCl3 ইন্টু ক্লোরিন। আংশিক চাপ, এখানে পি কে আংশিক চাপ বোঝানো হয়েছে, তাহলে PCl3 ইন্টু PCl2, আর রিঅ্যাকট্যান্ট PCl5। শিক্ষার্থীরা আমরা এখানে একটা ইকুয়েশন ব্যবহার করব, কারণ এখানে আমাদের যে কাজ হবে PCl3 Cl2 PCl5 এই তিনটা মান বের করে আমরা এখানে বসাবো, সেই জন্য এটাকে একটা ইকুয়েশন আকারে আমরা রাখবো। তাহলে এবার আমরা শুরু করি গাণিতিক প্রতিপাদনটা। তো শুরুতে আমরা কি লিখবো? ফসফরাস পেন্টাক্লোরাইডের বিক্রিয়াটা লিখবো। দ্বিতীয় ধাপে আমরা লিখবো কেপি এর রাশিমালা বের করার জন্য এই বিক্রিয়ার জন্য কেপি এর মান কত সেটা বের করে ফেললাম। এখন আমাদের কাজ আমরা শুরু করি, তোমরা লক্ষ্য করো, উঠিয়ে রাখো এটা। তাহলে আমরা এবার লক্ষ্য করি বিক্রিয়াটা, PCl3 বিক্রিয়া করে PCl3 দ্যাট ইজ ফসফরাস ট্রাইক্লোরাইড। তাহলে এখানে দুইটা অংশে আমরা কাজটা দেখাবো। প্রথমে লিখব প্রারম্ভিক অবস্থায়, তারপরে লিখব সাম্যাবস্থায়। হ্যাঁ,
প্রারম্ভিক অবস্থায় যেটা হয়, একটা বিক্রিয়া যখন শুরু হয় তখন সেই অবস্থাটাকে বলি প্রারম্ভিক অবস্থা। তো প্রারম্ভিক অবস্থায় যদি 1 মোল ফসফরাস পেন্টাক্লোরাইডকে আমরা নিয়ে বিক্রিয়া করি তাহলে 0 আর 0, অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা উৎপাদ শূন্য দেখাবো, অর্থাৎ এখানে কোনো উৎপাদ এখনো তৈরি হয়নি। প্রারম্ভিক অবস্থায় উৎপাদ তৈরি এখনো হয়নি, তবে বিক্রিয়ার প্রারম্ভিক অবস্থাটাকে আমরা বিক্রিয়কের মোল সংখ্যাটাকে প্রকাশ করব। তাহলে PCl5 মানে হচ্ছে 1 অণু PCl5 কে আমরা যদি উত্তপ্ত করি তাহলে প্রারম্ভিক অবস্থায় কোনো প্রোডাক্ট তৈরি হবে না, কিন্তু সাম্যাবস্থায় কি হবে? কোশ্চেনে কিন্তু উল্লেখ ছিল, আমরা লিখে দিতে পারি, দেয়া আছে বিয়োজন মাত্রা আলফা। তাহলে আমি যদি 1 মোল নিয়ে কাজ করি, প্রারম্ভিক অবস্থায় কোনো বিক্রিয়া হয়নি, ফলে প্রোডাক্ট আমরা 0 দিয়েছি দুটোতেই। কিন্তু আমাদের কোশ্চেনে উল্লেখ ছিল বিয়োজন মাত্রা যদি আলফা হয় তাহলে কি হবে? আমি যদি 1 মোল নিয়ে উত্তপ্ত করি তাহলে অবিয়োজিত অবস্থায় থাকবে 1 মাইনাস আলফা, অর্থাৎ 1 মোল থেকে যতটুকু অবিয়োজিত থাকবে সেটা আমি বাদ দিয়ে দিব আলফা হিসাবে, আর তৈরি হবে ফসফরাস ট্রাইক্লোরাইডের বিয়োজন মাত্রা আলফা, ক্লোরিনের বিয়োজন মাত্রাও আলফা থাকবে, অর্থাৎ এখানে কোনো অবিয়োজিত পদার্থ থাকবে না, কারণ রিঅ্যাকশন করে প্রোডাক্ট তৈরি করে ফেলেছে। এখানে বিয়োজন মাত্রা ফসফরাস ট্রাইক্লোরাইডের যা, ক্লোরিনেরও তা, শুধু তাই নয়, আরো যদি কোনো অণু থাকে তাহলে সবগুলোর বিয়োজন মাত্রা আলফাই। এবার আমরা যে কাজটা করব সেটা আমরা লিখব, সুতরাং সাম্যাবস্থায় উপস্থিত উপাদান গ্যাসসমূহের মোট পরিমাণ। শিক্ষার্থীরা লক্ষ্য করো, পরের কাজটা কি? আমরা প্রথমে বিক্রিয়াটা লিখবো, তারপরে কেপিটা লিখবো, তারপরে বিক্রিয়াটা লিখে প্রারম্ভিক অবস্থার সাম্যাবস্থায় লিখবো, তারপর সাম্যাবস্থায় উপস্থিত উপাদান গ্যাসসমূহের মোট পরিমাণ। মোট পরিমাণ কিভাবে বের করব? বিক্রিয়ক এবং উৎপাদের যোগফল, অর্থাৎ বিক্রিয়ক 1 মাইনাস আলফা যোগ উৎপাদ আলফা যোগ আলফা। তাহলে আমরা কি পাচ্ছি? আলফা আলফা ক্যান্সেল হলে পাচ্ছি 1 প্লাস আলফা। তাহলে লক্ষ্য করো শিক্ষার্থীরা, আমরা যে কাজটা করলাম অনেক গুরুত্বপূর্ণ কাজ। আমরা প্রারম্ভিক অবস্থায় বিক্রিয়ক এর মোল সংখ্যা 1 হবে, 1 মোল নিয়ে উত্তপ্ত করেছি। এরপর যদি বিয়োজিত হয় তখন সাম্যাবস্থায় আমরা বের করব, যেহেতু প্রশ্নে দেওয়া আছে বিয়োজন মাত্রা আলফা, সুতরাং 1 মোলকে নিয়ে উত্তপ্ত করলে অবিয়োজিত থাকবে, বিয়োজন মাত্রা যত ছিল সেটাকে বিয়োগ করে ফেলা, অর্থাৎ 1 থেকে মাইনাস আলফা বাদ দিয়ে দাও, আলফাটাকে বাদ দিয়ে দেওয়া। এরপর যেহেতু বিয়োজন মাত্রা আলফা, কাজে প্রোডাক্টে পুরোটাই বিয়োজন মাত্রা হিসাবে থেকে যাবে। তারপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সাম্যাবস্থায় উপস্থিত উপাদান গ্যাস সমূহের মোট পরিমাণ, অর্থাৎ বিক্রিয়কের সাম্যাবস্থায় 1 মাইনাস আলফা আছে PCl5, আর প্রোডাক্টে আছে PCl3 আলফা এবং ক্লোরিন আছে আলফা। তাহলে সাম্যাবস্থায় যদি উপাদানগুলি যা থাকে সবগুলির পরিমাণ যদি আমরা যোগ করি তাহলে আমরা লিখতে পারি 1 মাইনাস আলফা রিঅ্যাকটেন্টেরটা, এরপরে যোগ লিখতে পারি প্রোডাক্টের দুইটা আলফা যোগ আলফা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখানে আমরা মাইনাস আলফা প্লাস আলফা যদি কেটে দেই তাহলে একটা প্লাস আলফা থেকে যায়, সেই জন্য মোট পরিমাণটা আমরা দেখাবো 1 প্লাস আলফা। এবার আমাদের কাজ কি তোমরা লক্ষ্য করো, আমরা যে কাজটা এখন করব, এই ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপ, ক্লোরিনের আংশিক চাপ, ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ, এই তিনটার আংশিক চাপ বের করে আমরা যদি এখানে বসায় দেই তাহলেই কেপি এর রাশিমালাটা আমরা পেয়ে যাব। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, এর পরের কাজটা আমরা কি করব? তাহলে আমরা পরিবেশ রসায়নে পড়িয়েছিলাম আংশিক চাপের সাথে মোট চাপের রিলেশনটা কি। এই জন্য বলি তোমাদের অবশ্যই পুরাণ পড়াগুলি, গাণিতিক প্রতিপাদনগুলি মনে রাখতে হবে। পরিবেশ রসায়নে পড়িয়েছিলাম, কিন্তু আমরা এখন এটা তোমাদেরকে ফার্স্ট পেপারের রাসায়নিক পরিবর্তনে পড়াচ্ছি। তাহলে মনে রাখতে হবে, আমাদের কাজে লাগে যে কোনো বিক্রিয়া, যে কোনো ইকুয়েশন বা যে কোনো সূত্র আমরা যে কোনো অধ্যায়ে প্রয়োগ করতে পারবো। তাই এখন আমরা চলে যাব আংশিক চাপের সাথে মোট চাপের সম্পর্ক, পরিবেশ রসায়নে যে পড়িয়েছিলাম সেই বিষয়টাতে।
তাহলে আংশিক চাপ মনে করিয়ে দিচ্ছি, আংশিক চাপ বের করার সূত্রটা কি? আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ, মোল ভগ্নাংশ। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা আংশিক চাপ বের করব এখানে কার? ফসফরাস ট্রাইক্লোরাইডের, ক্লোরিনের আর ফসফরাস পেন্টাক্লোরাইডের। তাহলে আমাদের কোশ্চেনে কিন্তু কোথাও মোট চাপটা দেওয়া নেই, সেই জন্য আমরা যে কাজটা করব সেই কাজটি হলো, মনে করি মিশ্রণটির মোট চাপ বা গ্যাস মিশ্রণের মোট চাপ পি। তাহলে আমরা বের করি আংশিক চাপ, এটা আমাদের লাগবে, এটা মনে রাখতে হবে। কিভাবে বের করতে হয় দেখো। সুতরাং পি Cl5 এর আংশিক চাপ সমান মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। তাহলে মোল ভগ্নাংশটা আমরা কিভাবে বের করব? পদার্থের মোট পরিমাণ ছিল কত? 1 প্লাস আলফা, আর সাম্যাবস্থায় PCl5 এর মান কত ছিল বিক্রিয়কে? 1 মাইনাস আলফা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা একটু এখানে লিখে দিতে পারি ছোট করে, দ্যাট ইজ পি লিখে নিচে PCl5। তাহলে আমরা লিখবো সুতরাং PCl5 এর আংশিক চাপ। অনুরূপভাবে আমরা আরো দুটি উপাদান আছে, ফসফরাস ট্রাইক্লোরাইড, আরেকটা হচ্ছে ফসফরাস, আরেকটা হচ্ছে ক্লোরিন। এই দুইটার আংশিক চাপ আমরা বের করে ফেলি। এবার বের করব PCl3 এর আংশিক চাপ, PCl3 ইজ ইকুয়াল টু মোট চাপ ইনটু মোল ভগ্নাংশ। মোল ভগ্নাংশ বের করার সময় পদার্থের মোট পরিমাণটা অবশ্যই নিচে লিখবে। তারপর এখন আমরা বের করব কারটা? দেখো তোমরা, PCl3 এর নিচে ছিল আলফা আর ক্লোরিনের নিচেও ছিল আলফা, তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড ট্রাইক্লোরাইডের পরিমাণটা হচ্ছে আলফা, এটা আমরা লিখে রাখবো। একইভাবে ক্লোরিনেরটাও আলফা ছিল, কাজেই এটা সমানই হবে P ইন্টু 1 প্লাস আলফা উপরে আলফা। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, আমরা কি করেছি? আংশিক চাপ ইজ ইকুয়াল টু মোট চাপ ইন্টু মোল ভগ্নাংশ। দ্যাট ইজ মোট চাপটা কোশ্চেনে দেওয়া নাই, কিন্তু আমাকে অবশ্যই আংশিক চাপ বের করতে হবে, কারণ আংশিক চাপের মান যদি বের না করি তাহলে আমি কেপি এর রাশিমালা প্রতিপাদন করতে পারবো না। তাই আমি যে কাজটা এখন করলাম, মোট চাপ দেওয়া ছিল না সেই জন্য ধরে নিয়েছি এবং লিখেছি মনে করি গ্যাস মিশ্রণের মোট চাপ, অথবা তুমি লিখতে পারো মোট চাপও লিখতে পারো সরাসরি, ওটা না লিখলেও কোনো সমস্যা নেই। মনে করি মোট চাপ পি, সুতরাং ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপ PCl5 ইজ ইকুয়াল টু মোট চাপ ইনটু নিচে পদার্থের সামগ্রিক পরিমাণ, উপরে অবিয়োজিত মোল সংখ্যা ছিল ফসফরাস পেন্টাক্লোরাইডের 1 মাইনাস আলফা, সেই বিষয়টি আমি উল্লেখ করেছি এখানে। পরের লাইনে তোমরা লক্ষ্য করো, ফসফরাস ট্রাইক্লোরাইডের ক্ষেত্রে আংশিক চাপ ইনটু নিচে ছিল পদার্থের মোট পরিমাণ বা সামগ্রিক পরিমাণ 1 প্লাস আলফা, আর বিয়োজিত হয়েছিল আলফা, সেটা উপরে লিখেছি। শেষে আমরা করেছি ক্লোরিনের আংশিক চাপ পি গুণ মোট পরিমাণ হচ্ছে 1 প্লাস আলফা, নিচে লিখেছি, আর সাম্যাবস্থায় যে বিয়োজিত হয়েছিল তার পরিমাণটা আমরা লিখেছি আলফা। এবার তোমরা একটু লক্ষ্য করো, আমার পাশেই লেখা আছে, এখন আমি মুছিনি, একটা ইকুয়েশন দিয়ে রেখেছি 1 নাম্বার। এই 1 নাম্বার ইকুয়েশনে আমাকে 3টা জিনিস লিখতে হয়েছে। উপরে লিখেছি প্রোডাক্টের আংশিক চাপের গুণফল, আর নিচে লিখেছি রিঅ্যাকট্যান্টের আংশিক চাপের গুণফল, কিন্তু এই মানগুলি দেওয়া ছিল না কোথাও, যার কারণে আমাকে 3টি উপাদানের আংশিক চাপ বের করতে হয়েছে। এবং বাম পাশে তোমরা লক্ষ্য করো লেখা আছে 3টার আংশিক চাপ, যে 3টির মান আমরা এখন 1 নম্বর ইকুয়েশনে বসাতে পারবো। তো লক্ষ্য করো শিক্ষার্থীরা, তাহলে আমাদের লাগবে এখন এই 3টা। অবশ্যই খুব সতর্কতার সাথে গাণিতিক বিষয়টা দেখবে তোমরা। আমি এই অংশটা মুছে নিচ্ছি। এখন এই মানগুলি, দ্যাট ইজ
ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের আংশিক চাপের মানসমূহ 1 নম্বর ইকুয়েশনে বসাই। এই মানগুলি বলতে আমি এগুলো যে বের করলাম আমি এখানে লিখতেছি, এই মানগুলি 1 নম্বর ইকুয়েশনে বসাই। তাহলে কি হয় একটু লক্ষ্য করো, সাবধানতার সাথে একটু দেখো। কেপি সমান প্রোডাক্ট কি ছিল, PCl3। তাহলে আমাদের মান P ইন্টু আলফা 1 প্লাস আলফা, মানগুলো বসাচ্ছি আলফা 1 প্লাস আলফা, আর নিচে ছিল PCl5, এটা হচ্ছে PCl5, P ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। তাহলে শিক্ষার্থীরা লক্ষ্য করো, একটু লক্ষ্য করো তোমরা, আমি মানগুলি বসিয়েছি কোনগুলি, ইতিমধ্যে আংশিক চাপের সূত্র ব্যবহার করে মোট চাপ ইন্টু মোট ভগ্নাংশ যে তিনটা মান ফসফরাস পেন্টাক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড এবং ক্লোরিনের জন্য বসিয়েছি। ইকুয়াল টু আমি কি লিখতে পারি একটু লক্ষ্য করো, আমি গুণ করে ফেলি, নিচে 1 প্লাস আলফা কিন্তু দুইটা, লক্ষ্য করো 1 প্লাস আলফা ইন্টু 1 প্লাস আলফার উপরে আলফা স্কোয়ার পি ইন্টু পি স্কোয়ার, নিচে পি ইন্টু 1 মাইনাস আলফা 1 প্লাস আলফা। তাহলে আমি কি লিখতে পারি লক্ষ্য করো, আমরা যে কাজটা করলাম ফসফরাস ট্রাইক্লোরাইডের আংশিক চাপের মানটা এখানে বসিয়েছি, ক্লোরিনের আংশিক চাপের মানটি আমি এখানে বসিয়েছি, ফসফরাস পেন্টাক্লোরাইডের আংশিক চাপের মানটি আমি বসিয়েছি। বসানোর পরে গাণিতিক ভাবে লক্ষ্য করো, নিচে 1 প্লাস আলফা দুইটা, আমি লিখেছি 1 প্লাস আলফা দুইটা, উপরে আলফা পি ইন্টু আলফা পি, গুণ করলে আলফা স্কোয়ার পি পি স্কোয়ার, নিচে লক্ষ্য করো 1 প্লাস আলফা, উপরে পি ইন্টু 1 প্লাস আলফা। আমরা এখন সাধারণ পাটিগণিতীয় নিয়মে এটাকে উল্টিয়ে দিই, একটু লক্ষ্য করো 1 প্লাস আলফা 1 প্লাস আলফা, উপরেরটা আগে লিখবো আলফা স্কোয়ার পি স্কোয়ার, গুণ নিচেরটা কি হবে উল্টিয়ে যাবে, তাহলে পি ইন্টু 1 মাইনাস আলফা, উপরে যাবে 1 প্লাস আলফা। তাহলে শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা যে মানগুলি বসালাম সাধারণ নিয়ম অনুযায়ী ভাগটাকে উল্টিয়ে আমরা গুণ করে ফেলেছি। এবার একটু লক্ষ্য করো 1 প্লাস আলফা ক্রস, এখানে আছে আলফা স্কোয়ার পি স্কোয়ার, আরেকটা নিচে আছে পি, আমি পি এর সাথে পিটা কেটে পি লিখতে পারি। তাহলে আমরা কি পাচ্ছি তোমরা একটু লক্ষ্য করো, উপরে আমি পাচ্ছি আলফা স্কোয়ার পি, নিচে পাচ্ছি 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। তো তোমরা শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো বিষয়টি, এখানে আমি যে মানগুলি বসিয়েছি সেই মানগুলিকে খুব সতর্কতার সাথে তোমাকে গুণ করে ভাগ করে কাটাকাটি করে যেভাবেই হোক একটা সঠিক সমাধানে আসতে হবে, এবং কোনো অবস্থাতেই এই মান যাতে পরিবর্তন না হয়, যেভাবে করিয়েছি ঠিক সেভাবে করবে। তোমরা ভুল করে ফেলো, গুণটাকে ভাগ করতে যায় উল্টাইতে গিয়ে ভুল হয়ে যায়, এই ভুলের জন্য তুমি নাম্বার 0 পেয়ে যাবে। এই জন্য আমি একেবারে সহজ করে ভাগটাকে উল্টিয়ে গুণ করে ভাগ করে কাটাকাটি করেছি, করার পরে আমি শেষে কি পেয়েছি তোমরা দেখো, উপরে পেয়েছি আলফা স্কোয়ার পি, নিচে পেয়েছি 1 প্লাস আলফা 1 মাইনাস আলফা। তাহলে স্বাভাবিকভাবে এটা কিন্তু একটা সূত্র, a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এর কথার অর্থ হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমি এখানে আরেকটা লাইন লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করে ইকুয়াল টু নিচে 1 প্লাস আলফা ইন্টু 1 মাইনাস আলফা, তাহলে লিখতে পারি 1 স্কোয়ার মাইনাস আলফা স্কোয়ার, উপরে আলফা স্কোয়ার পি ইকুয়াল টু 1 মাইনাস আলফা স্কোয়ার, উপরে আলফা স্কোয়ার পি। তাহলে আমরা কি পেলাম শেষে, সুতরাং কেপি সমান আলফা স্কোয়ার পি 1 মাইনাস আলফা স্কোয়ার। তাহলে শিক্ষার্থীরা তোমরা কেপি এর রাশিমালা কিভাবে প্রতিপাদন করবে অবশ্যই আশা করি বুঝতে পেরেছো। তবে বাসায় কিন্তু এগুলা খাতা কলমে করতে হবে, শুধু দেখে দেখে বুঝলে চলবে না, ভুলে যাবে। ঠিক যেভাবে করেছি এইভাবে তুমি গাণিতিক প্রতিপাদনটা দেখাবে, এবং অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন প্রয়োগমূলক অংশে রেগুলারই আসে, এবং এটা না আসলে এটার সাপোর্টিং এ গাণিতিক বিশ্লেষণ আসে। হয়তো কেপি এর মান চাওয়া হবে, বিয়োজন মাত্রা দেওয়া থাকবে, মোট চাপ দেওয়া থাকবে, দেওয়ার পরে তুমি অঙ্কটা কিভাবে সমাধান করবে সেই ক্ষেত্রে তোমাকে সরাসরি মনে রাখতে হবে, আমরা জানি বিয়োজন মাত্রা আলফা হলে কেপি সমান আলফা স্কোয়ার পি ডিভাইডেড বাই 1 মাইনাস আলফা স্কোয়ার। এখানে পিটা কি মিশ্রণের মোট চাপ, আলফাটা কি বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কিভাবে বের করবে, পদার্থের মোট পরিমাণটাকে নিচে লিখবে, আর যতটুকু বিয়োজিত হয়েছে সেটা উপরে লিখবে।
লিখে ভাগ করলেই তুমি যে পরিমাণটা পাবে সেটাই হবে তার বিয়োজন মাত্রা। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো এবং বাসায় এগুলি প্র্যাকটিস করবে। আমি বাড়ির কাজ আরো 2টা দিয়ে দিচ্ছি, এই নিয়ম অনুসরণ করে তোমরা বাসায় করবে। A2 B4 product 2 AB2 নাম্বার 2 N2 প্লাস H2 অর্থাৎ নাইট্রোজেন আর হাইড্রোজেন তৈরি করবে 2টা অ্যামোনিয়া। তবে শর্ত কি, বিয়োজন মাত্রা আলফা দেওয়া থাকবে। বিয়োজন মাত্রা আলফা দেওয়া থাকলে অবশ্যই নিয়ম করবে, আর দেওয়া যদি না থাকে তাহলে কিন্তু আবার এইভাবে কেপি এর মান বের করা যাবে না, তাহলে ভরক্রিয়া সূত্রের সাহায্যে করতে হবে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো আশা করি শিক্ষার্থীরা তুমি বাসায় পড়াশোনা করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাড়ির কাজ দিয়েছি, এগুলো বাসায় করবে। আজকের মতো এতটুকু শেষ করলাম। আল্লাহ হাফেজ।